বলছি সুবীরদা, অনেকদিন হলো কাকা বাবুর ভালো মুভি কিছু আসছে না। রেগুলারলি শীতকালে বুম্বাদা একটা না একটা ভালো মুভি দেয়। আরিয়ানের সঙ্গে ওর জুটিটা কিন্তু বেশ জমে, বলো। কথাটা বলল সুজয়, মানে সুজয় সমাদ্দার। দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজের প্রফেসর সুবীর ঘোষ চৌধুরী নিজের ল্যাপটপের স্ক্রিনে চোখটা রেখে বললেন, হ্যাঁ ঠিকই বলেছিস, তবে আমাদেরও বেশ বছরখানেক কি দেড়েক মতো হলো কোনো জমাটি অপারেশনে যাওয়া হয়। বলে সামনে রাখা কফির কাপে একটা লম্বা চুমুক দিলেন সুবীরদা। কাকাবাবুর অভিযান দেখলেই কি আর হবে, নিজেদের অভিযানগুলো না হলে কেমন যেন জীবনটা তেজপাতার মতো মনে হয়। যাকে আজকে টাইম যখন আছে এক কাজ করি, চল কাকাবাবুর ইয়েতি অভিযানটা হইচইতে একবার চালাই, চল। সুজয়, মানে সুজয় সমাদ্দার পিজি হাসপাতালে ফার্মাসিস্টের কাজ করে, সরকারি চাকরি। তাই ডিসেম্বরের শেষ দিকটায় ছুটি নেওয়ার এবং সুবীরদার সঙ্গে মোটামুটি 3-4 রাত না ঘুমিয়ে একটা অভিযানে যাবার একটা অদম্য ইচ্ছা মনের মধ্যে জেগে ওঠে। ল্যাপটপে ওয়াইফাই কানেক্ট করে ইয়েতি অভিযান মুভিটা চালিয়ে বেশ আরাম করে বসলো দুজনেই ব্যাচেলার এবং গড়িয়া স্টেশনের কাছে গড়াগাছা নামের একটা জায়গাতে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকে। আজকে রবিবার, আর তাই দুপুরে খাবার পরে সুবীরদার ফ্ল্যাটে ওরা বসেছে। 2টোর সময় লাঞ্চ হয়েছে আর 3টে নাগাদ এক রাউন্ড কফি। সিনেমাটা চলতে চলতে সুজয় হঠাৎই বলল, আচ্ছা সুবীরদা, এই ইয়েতি ব্যাপারটা ঠিক কি বলো দেখি। মানে তুমি তো জুওলজির নারী নক্ষত্র সবই জানো, তুমি বলো যে ইয়েতি নামের এই জন্তুটাকে নিয়ে এত গল্প মুভি হলো, এর কি বাস্তবে কোনো অস্তিত্ব রয়েছে নাকি? মুচকি এসে বলল, ওই বুনিপের মতো জোর জবরদস্তি বাংলা মুভির সস্তার গ্রাফিক্সের। সুবীরদা কিছু জবাব না দিয়ে মুভিটা পজ করে একটা সিগারেট ধরিয়ে টান মারতে মারতে উঠে জানালার কাছে দাঁড়ালেন। দূরের দিগন্তের দিকে তাকালেন, গভীরভাবে কি যেন চিন্তা করছেন। কি ব্যাপার সুবীরদা, কিছু চিন্তার বিষয়? তোর কি 100% বিশ্বাস এই ইয়েতি জিনিসটা একটা প্রাণী, মানে জন্তু? হ্যাঁ, মানে একটু ইতস্তত করে সুজয়। তা না হলে হিমালয়ে যে পায়ের ছাপগুলো, সেগুলো কিভাবে এলো? হ্যাঁ ঠিক বলেছিস, তবে সুবীরদা একটু থেমে সিগারেটে আরও 2টো টান মেরে বললেন, প্রাণী ছাড়া যে অন্য জীবেদের নড়াচড়া করবার ক্ষমতা নেই তেমনটাও তো নয়, তাই না? হ্যাঁ মানে সুবীরদা, সোজা আমতা আমতা করে বলে, ওই লজ্জাবতী লতা টাইপের ব্যাপারটা, তাই তো? হ্যাঁ রে সুজয়, আমি মূলত জুওলজির প্রফেসর হলেও বোটানি আমার প্যাশন, বুঝলি। থিগমোনাস্টি বলে এই ব্যাপারটি কিছু শিকারি গাছ যেমন ভেনাস ফ্লাইট্র্যাপের ক্ষেত্রেও দেখা যায়, যারা টাচ বা স্পর্শের অনুভূতিতে শিকারকে বন্দি করে ফেলে। তবে অজানা অনেক হিমালয়ান প্লান্টস আছে যাদের এই বৈশিষ্ট্য দেখা যায়। সেগুলির সম্পর্কে এখনও ভালো মতো তথ্য পাওয়া যায়নি দুর্গম অঞ্চলে থাকার কারণে। সুবীরদা আরও কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু তার আগেই ডোরবেলটা বেজে উঠল। সুজয় উঠে গিয়ে দরজাটা খুলেই বেশ অবাক হলো যে ভদ্রলোক দাঁড়িয়ে আছেন, তার প্রায় 5 ফুট 8 ইঞ্চি মতো হাইট, ধবধবে ফর্সা রং এবং গায়ে দামি স্যুট এবং ব্লেজার। তার হাতে একটা বেশ বড় আকারের বাক্স। সুবীর, কেমন আছিস ভাই? বেশ প্রাণখোলা গলা ভদ্রলোকের। আরে শুভার্থী, তুই? কতদিন পরে দেখা, বস বস, কেমন আছিস? ভাই আমি এই মুহূর্তে বেশ চাপে আছি, একটা বিষয় নিয়ে বেশ ধাঁধায় আছি। ধাঁধার বিষয়টি কি বাক্সের ভিতরেই আছে? সুবীরদার প্রশ্ন। বিস্ময়ের একটা ঝলক খেলে গেল ভদ্রলোকের মুখে, যদিও তারপরে আবার সামলে নিয়ে একগাল হেসে বললেন, হ্যাঁ বলছি।
তবে তার আগে পোড়ার মুখ থেকে আনা কাবাবের সদ্গতি করা দরকার। সুবীরদার কথা শেষ হতে না হতে ডোরবেল বাজলো। কখন যে এক ফাঁকে সুবীরদা 2 প্লেট চিকেন কাবাব অর্ডার করে দিয়েছেন, সেটাও পাটুলির বিখ্যাত পোড়ার মুখ থেকে। সুজয়, এ হলো আমার গ্র্যাজুয়েশনের ব্যাচমেট শুভার্থী দাশগুপ্ত। কাবাব চিবোতে চিবোতে সুবীরদা বলতে থাকলেন, এর বাড়ি হলো জলপাইগুড়ি জেলার ওদলাবাড়ি নামের একটা জায়গাতে। তবে গ্র্যাজুয়েশনের পরে শুভার্থী ফার্মাসিতে ডিপ্লোমা করেছে। তারপর এখন বছর 5 হলো স্টেট গভর্নমেন্টের ফার্মাসিস্টের কাজ করছে। পোস্টিং পেয়েছে ওদলাবাড়ি পিএইচসিতে, মানে বাড়ি থেকে সাইকেলে 5 মিনিট। সুজয় হ্যান্ডশেকের জন্য হাত বাড়ালো। আমিও স্টেট গভর্নমেন্টের ফার্মাসিস্ট দাদা। আমারও 2019-এ জয়েনিং। আমি যাদবপুর থেকে বিফার্ম এমফার্ম, এখন এসএসকেএমে আছি 5 বছর। ওয়াও, হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ! শুভার্থীবাবু উচ্ছ্বসিত। তা ভাইয়ের এমফার্ম কি সিউটিক্স নাকি ইকোলজি? আমার হলো কেমিস্ট্রি অফ ন্যাচারাল প্রোডাক্টস। ভালো তো। রিসার্চের লাইন ট্রাই করোনি? করেছি দাদা, কিন্তু সব অফার অ্যাব্রড থেকে। এখানে স্কোপ খুব বেশি নেই। বাড়িতে অসুস্থ বাবা মা, কে দেখবে? তাই আর কি। এবারে বাক্সটা খোলা যাক। সুবীরদা আবার বেশ গম্ভীর মুখে বললেন। পাতলা কার্ডবোর্ডের বাক্স, যেমনটা ফ্লিপকার্টের ডেলিভারিতে আসে। বাক্সটা খুলতেই ভিতরে একটা প্লাস্টিকের প্যাকেট দেখা গেল, সঙ্গে একটা জীর্ণ পুঁথি টাইপের বই। পুঁথিটা হাতে নিয়ে প্রথমে ঘুরিয়ে ফিরিয়ে দেখলেন সুবীরদা, তারপরে পাতাগুলো উল্টে যেতে লাগলেন। তার মধ্যেই শুভার্থীবাবু বেশ উৎসাহের সঙ্গে বলে যেতে লাগলেন, বুঝলি সুবীর, আমাদের গ্রামের বাড়িটা ভাবছিলাম প্রমোটিং করব। সেই জন্যে স্টেপ বাই স্টেপ আমরা প্রয়োজনীয় জিনিসপত্র বাদ দিয়ে বাড়ির সবগুলো ঘরকে খালি করছি। বাড়িতে তো তুই জানিসই, প্রাণী বলতে আমি, মিসেস আর আমার ছেলে। উইকডেজগুলো ডিউটি করে আর বাজারহাট করে টাইম হয়ে ওঠে না, তাই শনি রবিবারগুলোতে লেগে পড়ি। বাড়িটা আমার ঠাকুরদার বাবা, মানে গ্রেট গ্র্যান্ডফাদার শ্রীযুক্ত মণিময় দাশগুপ্ত বানিয়েছিলেন, তা প্রায় 100 বছর আগে। সুবীরদা কান দুটো খোলা রেখেই পুঁথিটার পাতা উল্টে যেতে লাগলো। পুঁথিটার ভাষা সুজয় দেখে যা মনে হলো ল্যাটিন বা ওই রকম ইউরোপীয় কিছু ভাষা। তবে পুঁথিটাতে অনেকগুলো ছবি প্রতিটা পাতাতেই। দূর থেকে দেখে মনে হয় হিউম্যান অ্যানাটমির ব্যাপারেই বইটা লেখা। ব্রেন, কিডনি, লাংস, আইজ, এইসবের ছবি দিয়ে বইটা ভর্তি। মণিময় বাবু কি ডাক্তার ছিলেন? সুজয় প্রশ্নটা করলো শুভার্থীকে। না, ডাক্তার ঠিক নয়। উনি ব্রিটিশ একটা কোম্পানিতে কেমিস্টের কাজ করতেন, তবে স্বদেশী করতেন তো। ব্রিটিশরা লন্ডন নিয়ে যাওয়ার অফার দিতেই রিজেক্ট করে দিলেন, পরে চাকরিটা ছেড়েও দিলেন। তারপরে কী যেন খ্যাপামিতে ধরলো ওনাকে। সারাদিন জঙ্গলে ঘুরে বেড়াতেন। বাড়ি ফিরতেন যখন বিকেলের দিকে, সারা গায়ে গাছের লতা পাতা ভর্তি। মাঝে মাঝে উনি গাড়ি ধরে কার্সিয়াংয়ের দিকেও চলে যেতেন। 3-4 দিন কি 1 সপ্তাহ কাটিয়েও প্রায় উদ্ভ্রান্তের মতো হয়ে ফিরে আসতেন। সুজয় জিজ্ঞাসা করলো, বাড়ির লোকেরা কিছু জিজ্ঞাসা করতো না? শুভার্থী বললেন, হ্যাঁ, মানে ওনার স্ত্রী ছিলেন। জিজ্ঞাসা করলে বলতেন, আমি ইয়েতির সন্ধানে গেছিলাম। এই ইয়েতি মেডিসিন ডিসকভারির ইতিহাসে নতুন দিগন্ত খুলে দেবে, দেখে নিও। এবারে একদম রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে। শুরুতেই যে ব্যাপারটা বললাম, যে শনি রবিবার করে বাড়িটা পরিষ্কার করছি, প্রয়োজনীয় জিনিসগুলো সর্ট করছি, তো সেই করতে করতে আমাদের বাড়িটা দোতলা, তো দোতলার কোনার দিকে একটা ঘর বেশ কিছুদিন বন্ধ ছিল। সেই ঘরটা খুলেছিলাম লাস্ট রবিবার। ঘরটা রেগুলারলি খোলা হতো না। ওই ঘরটাতে মণিময়বাবু কাজকর্ম করতেন। প্রচুর খাতাপত্র বইপত্র জড়ো করা ছিল ঘরটাতে। এই পুঁথিটা সেই ঘর থেকেই পেলাম, বুঝলি। মণিময়বাবু কি শেষ পর্যন্ত ইয়েতির সন্ধান পেয়েছিলেন? মানে তার কোনো সেরকম লেখা বা বাড়ির কাউকে কিছু সেরকম কিছু বলেছিলেন? তুই শুনেছিস? না, ঠিক সেরকম নয়। তবে ভদ্রলোক মোটামুটি ওনার বয়স যখন বছর 50 মতো হবে, একদিন সকালে বাড়ি থেকে বেরোলেন, বলে গেলেন, ইয়েতির সন্ধান পেয়েছি, কার্সিয়াং যাচ্ছি। এরপরে প্রায় মাসখানেক ওনার কোনো খোঁজখবর পাওয়া যায়নি। আমার ঠাকুরদা তখন শিলিগুড়িতে পড়াশোনা করতেন। তিনি বাড়ি ফিরে খোঁজখবর নিতে নিতে এখন যেখানে কার্সিয়াংয়ের সিটং জায়গাটা, সেখানে পৌঁছান।
শিটংয়ের একটা ফরেস্ট বাংলোতে মণিমাবাবু উঠেছিলেন। সেখানে খোঁজ করতে করতে ঠাকুরদা ঘন জঙ্গলের মধ্যে এক জায়গাতে মণিমাবাবুকে পেলেন। পদ্মাসনে বসে, চোখ বন্ধ, শিরদাঁড়া সোজা। কাছে গিয়ে ডাকলেন। ঠেলা দিতেই মণিমাবাবু চোখ খুললেন। শান্ত কিন্তু কঠিন দৃষ্টি। শান্ত স্বরে তিনি বললেন, আমি ইয়েতির সন্ধান পেয়েছি, তবে তোমরা তাকে বিরক্ত করো না, প্রাণ সংশয় হতে পারে। লোভের বশবর্তী হয়ে আমি শাস্তি পাচ্ছি। যে শান্তিতে আছে তাকে শান্তিতে থাকতে দাও। এই বলে মণিমাবাবু চোখ বন্ধ করলেন এবং সমাধিস্থ হলেন বলা বলে। পরে কার্সিয়াং এবং শিলিগুড়ির হাসপাতালে আনা হলে তাকে মৃত ঘোষণা করেন ডাক্তাররা। যদিও বহু বছর আগের ঘটনা, তবুও ওনার মৃত্যুর সঠিক কারণ কিছু রক্তশূন্যতার কারণেই নাকি ওনার মৃত্যু ঘটেছে, এমনটাই বলেন চিকিৎসকরা। যখন ঠাকুরদা ওনাকে জঙ্গলের মধ্যে ধ্যানমগ্ন অবস্থায় পান, ওনার পুরো শরীরের চামড়া ফ্যাকাশে, চোখ হলুদ এবং কোটরে ঢোকা এবং চামড়া কুঁচকে ছিল। কী করে পুরো শরীরের সব রক্ত শেষ হয়ে যেতে পারে সেটা কিন্তু বোঝা গেল না। মশা বা কোনো বন্য জন্তুর কামড় বলে চালানো যেতে পারত, কিন্তু গোটা শরীরে ওরকম কোনো চিহ্ন ছিল না। যাই হোক, সেটা বড় কথা নয়। এই পাণ্ডুলিপিটার কিন্তু কিছু মাথা মুন্ডু খুঁজে পেলে সুবীর। এর মধ্যে সুবীরদা পুঁথিটার পেজগুলো আলোর নিচে ধরে মোবাইলে কয়েকটা ছবি তুলে হোয়াটসঅ্যাপে কাউকে শেয়ার করলেন। কিছুক্ষণ টাইপ করলেন। এতক্ষণ সুভার্থীবাবু যতক্ষণ কথা বলছিলেন ততক্ষণ সুবীরদা এই কাজটা করছিলেন। সুজয় জিজ্ঞাসা করলো, কি হলো সুবীরদা, কাকে মেসেজ করছো? যাদবপুরের ডক্টর সৌভিক মুখার্জিকে। এথনো ফার্মাকোলজি অ্যান্ড ফাইটোকেমিস্ট্রি বিষয়ে অগাধ জ্ঞান ওনার। সৌভিকদার রিপ্লাই এসে গেছে, এবার তোদের বলি যে উনি কি বলেছেন। সুবীরদা একটা সিগারেট ধরিয়ে বলতে শুরু করলেন। উনি বলছেন যে এই পাণ্ডুলিপিটা ফ্রেডরিক সার্টানারের লেখা। সুজয় মাঝখানে বলে উঠল, সার্টানার মানে যিনি মরফিন আবিষ্কার করেছিলেন? এক্স্যাক্টলি তাই। সুজয়দা সিগারেট একটা টান দিয়ে আবার শুরু করলেন। বুঝতেই পারছিস, লেখাটা মোটামুটি 19 শতকের গোড়ার দিকের। ভদ্রলোক শুধু মরফিন আবিষ্কার নয়, পরবর্তীতে প্ল্যান্ট কেমিস্ট্রি, ফাইটোকেমিস্ট্রি নিয়ে আরও রিসার্চ করবার চেষ্টা করেছিলেন। ওনার আগে প্যারাসেলসাস নামেও এক ব্যক্তি এইসব ব্যাপারে কাজ করেছিলেন। সেই সূত্র ধরেই সার্টানার ওই ব্যাপারে আরও কাজ করেছিলেন। একটা ইউনিক কাজ নিয়ে এই বইটাতে লেখা আছে। সেটা বলবার আগে শুভার্থী ওই প্যাকেটটা খুলতো, কি আছে দেখি। আমি নিশ্চিত যে ওই বস্তুটির সঙ্গে এই পাণ্ডুলিপির কোনো সম্পর্ক আছে। শুভার্থীবাবু এতক্ষণ বেশ মন দিয়ে শুনছিলেন, এবার বেশ উৎসাহের সঙ্গে বললেন, হ্যাঁ হ্যাঁ, এই প্যাকেটের জিনিসটাও মাথা খারাপ করে দেবে, একবার দেখ। বলে প্লাস্টিকের প্যাকেটটা খুলে ভিতরে বস্তুটি বার করে আনলেন। জিনিসটা দেখে সুজয়ের বুকের ভিতরটা জাস্ট ছ্যাঁত করে উঠল, মাথা ঝিমঝিম করতে লাগলো। জিনিসটা একটা মানুষের কাটা হাতের পাতা। হাতের পাতাগুলোর চামড়া শুকিয়ে বাদামি রঙের হয়ে গেছে, হাতের নখগুলো কুচকুচে কালো রঙের, হাতের আঙুলগুলো বেঁকে গেছে। সে এক বিভৎস, হাড় হিম করা দৃশ্য। বিহ্বল ভাবটা একটু কাটিয়ে উঠতে উঠতেই সুবীরদার দিকে তাকালো সুজয়, কিন্তু সুবীরদা একেবারেই শান্ত দেখা গেল। তিনি ধীরে ধীরে কাছে গিয়ে হাতের পাতাটাকে ধরে একটু চাপ দিয়ে আঙুলগুলো ভাঙতে শুরু করলেন। এবারে বুঝতে পারা গেল জিনিসটা আসলে এক ধরনের ফাঙ্গাস বা ছত্রাক। সুবীরদা ভালো করে জিনিসটা পর্যবেক্ষণ করতে লাগলেন। তারপরে সুভার্থীকে জিজ্ঞাসা করলেন, এই স্যাম্পলটা কোথায় পাওয়া গেল? সুভার্থীবাবু উত্তরে বললেন, রিসেন্টলি আমি মিসেস আর ছেলেকে নিয়ে শিটং গেছিলাম। ওই উইকেন্ডে দিন দুয়েকের ট্রিপ। কোইন্সিডেন্টালি ওই মণিমাবাবুর দেহ যেখানটা পাওয়া গেছিলো সেই বাংলোটা এখন একটা হোমস্টে হয়েছে, সেখানেই উঠেছিলাম বলে নিজের ফোনের গ্যালারি খুলে 2-4টে ছবি দেখালেন তিনি। সত্যি পাহাড়ে ঘুরতে যাওয়া আলাদা মোটিভেশন একটা চলে এলো। সুভার্থীবাবু আবার শুরু করলেন, সকালের দিকটা একটু হোমস্টে সংলগ্ন অরেঞ্জ গার্ডেনটায় ঘুরছিলাম। হোমস্টের মালিক বিমল থাপা ওই সামনেটায় বেশ বড় একটা জায়গা নিয়ে কমলালেবু চাষ করেছে, বেশ সাজানো জায়গা। তা আমরা সেখানে ঘুরতে ঘুরতে হঠাৎ আমার ছেলে বেশ ভয় পেয়ে চেঁচিয়ে উঠল। আমরা সঙ্গে সঙ্গে ছুটে যাই সেখানে। মিসেস ছেলেকে জড়িয়ে ধরে কি ব্যাপার জিজ্ঞেস করলেন, কিন্তু ততক্ষণে আমি বুঝতে পেরে গেছি যে ও কি দেখে ভয় পেয়েছে। এই বলে সুভার্থীবাবু নিজের স্মার্টফোনের গ্যালারি খুলে আরও 2-4টে ছবি দেখালেন। সেখানে দেখা গেল একটা গাছের গোড়ার দিকের ছবি।
পাহাড়ি কোনো বড়সড় গাছ হবে, তার শিকড়গুলি মাটির উপর দিয়েই দেখা যাচ্ছে। সেই শিকড়ের নিচ থেকে ওই কাটা হাতটার, মানে বলা ভালো ফাঙ্গাসটার মতো অনেকগুলো হাত বেরিয়ে এসেছে। বাঁকানো আঙুল এবং নখ দিয়ে ওই গাছের শিকড়গুলিকে খিঁচে ধরেছে। প্রথম দর্শনে মনে হবে যেন গাছের নিচে চাপা পড়ে থাকা অনেকগুলি মানুষ চেষ্টা করছে গাছটাকে উপড়ে নিজেদেরকে মুক্ত করবার। বলছি সুবীর, আজকে তো 15ই ডিসেম্বর। তোরা দুজন এক কাজ কর, তোরা মোটামুটি টিকিট পেলে আর সুজয় ছুটি থাকলে জানুয়ারি প্রথম দিকে চলে আয়। ওদলাবাড়ি হলো ডুয়ার্সের জঙ্গলের মধ্যেই, তবে তোদের কার্সিয়াং আর ডুয়ার্স এই দুটোর মোটামুটি একটা 4 nights 5 days প্যাকেজ ট্যুর আমি করিয়ে দেব। এটা তুই না অফার করলেও আমরা বেশ অনেক দিন হলো কোনো ভালো অ্যাডভেঞ্চার যাইনি, আমরা নিজেরাই যেতাম। অলরেডি আমরা গন্ধ পেয়ে গেছি। কিসের গন্ধ পেয়েছিস? সুপার্থিবাবু জানতে আগ্রহী। সুবীরদা গম্ভীর মুখে জবাব দিলেন, কার্সিয়াংয়ের ভেষজ ইয়েতি। ভেবাচাকা খেয়ে গেলেন সুপার্থিবাবু। মানে সেটা কি? সেটা কি এখনই বলা যাবে না, তবে সেজন্যে আমাকে আর সুজয়কে ওদলাবাড়ি যেতে হবে। যাই হোক সুপার্থী, এখানে কদিনের জন্য এসেছিস? উঠেছিস কোথায়? সুপার্থীবাবু জানালেন, বাঁশড্রোনিতে দিদি জামাইবাবুর ফ্ল্যাট রয়েছে, ওখানেই উঠেছি। কাল দুপুরে শতাব্দী এক্সপ্রেস ধরে ফিরবো। যাই হোক আজকে উঠি, তোরা জানাস, ঠিক আছে? রাত 9টা বেজে গেছে। বেশি দেরি হলে লাস্ট মেট্রো মিস হতে পারে। সেই জন্য সুজয় বাইকে করে সুপার্থীবাবুকে শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনে ড্রপ করে এলো। সুপার্থীবাবু খুব করে বললেন যে যত তাড়াতাড়ি সম্ভব ওরা যেন ওদলাবাড়ি আসে। থাকা খাওয়ার কোনো চিন্তা নেই, কার্সিয়াংয়েও চেনা হোমস্টে রয়েছে, থাকা ঘোরা খাওয়া সব ওনারই দায়িত্ব। সেদিন নিজের রুমে ফিরে সুজয় বেশ রাত্রি পর্যন্ত ব্যাপারটা নিয়ে ভাবল। তারপরে একটা সপ্তাহ সুবীরদার সাথে খুব বেশি কথা হয়নি, ফোন বা মেসেজেরও রিপ্লাই দেননি। যাই হোক পরের রবিবার দিন দুপুরে আবার সুবীরদার ফ্ল্যাটে বসা গেল। সুবীরদা এবার পুরো পাণ্ডুলিপিটা সম্পর্কে সুজয়কে বোঝাতে শুরু করলেন। দেখ সুজয়, মেডিকেল সায়েন্স এখন অনেক উন্নত হয়ে গেছে, তার অনেক ভাগ আছে, ডাক্তারি, নার্সিং, ফার্মেসি, ফিজিওথেরাপি, এমটি, এইসব। ডাক্তারিরও স্পেশালাইজেশন আছে নানা রকম। এখন ব্যাপার হলো মধ্যযুগে বা ওই যে সময় সার্টানার কাজ করেছিলেন সে সময় একই ব্যক্তি একাধারে সাহিত্যিক, দার্শনিক, চিকিৎসক এবং বৈজ্ঞানিক হতেই পারতেন। সেই রকমই সার্টানার এমন একজন মানুষ ছিলেন। রসায়ন জানতেন, মরফিন আবিষ্কার করেছেন, কিন্তু অন্যদিকে অ্যালকেমিতেও তার আগ্রহ ছিল। তিনি বিখ্যাত অ্যালকেমিস্ট প্যারাসেলসাসের গবেষণার উপরে ভিত্তি করে অনেক কাজ করেছেন। এখন এই ম্যানুস্ক্রিপ্টটার বিষয়বস্তু কি? শুধুই কি কিছু ভেষজ গাছগাছড়ার বিবরণ, নাকি আরও গভীর কিছু? একটু দূর থেকে দেখবি মনে হবে জীবন বিজ্ঞান বই, মানুষের শরীরে নানা রকম অঙ্গ প্রত্যঙ্গের ছবি দেওয়া। কিন্তু কাছে থেকে লক্ষ্য করলে বোঝা যায় যে এইগুলো আসলে কিছু ফলমূল, শাকসবজির ছবি। এই বইয়ের বিষয়বস্তু হলো চিকিৎসা শাস্ত্রের, বলা ভালো ভেষজ চিকিৎসা শাস্ত্রের এক প্রাচীন পদ্ধতি। এটার নাম হলো ডক্ট্রিন অফ সিগনেচার বা স্বাক্ষরের সূত্র। ভালো করে দেখ, এখানে একটা ফলের ছবি আছে, দেখতে পুরো মানুষের কিডনির মতন। এই নিচে ল্যাটিন ভাষায় যা লেখা আছে তার মানে হলো কিডনির অসুখে এই ফলের রস খুব ভালো কাজ দেয়। ল্যাটিন তো আমি তো পড়তে জানি না, আমি গুগল ট্রান্সলেট দিয়ে ব্যাপারটা মানেটা বুঝলাম। তারপর নিচে এখানে একটা ওয়ালনাটের ছবি, নিচে লেখা মানসিক রোগের জন্য ভালো কাজ করে। আবার দেখ মানুষের কানের পাতার মতো দেখতে এক ধরনের ফাঙ্গাস, এটার নিচে লেখা আছে যে এটাকে পিষে নির্যাস প্রতিদিন 3 ফোঁটা করে কানে ঢাললে শ্রবণ যন্ত্রের শক্তি বাড়ে। ডক্ট্রিন অফ সিগনেচারের মূল নীতি হলো ঈশ্বর বিভিন্ন শাকসবজির মধ্যেই এমন স্বাক্ষর লুকিয়ে রেখেছেন যে সেই দেখেই কোন রোগ সারবে সেই ফল খেলে সেটা জানতে পারা যায়। সব তো বুঝলাম সুবিরদা, কিন্তু ইয়েতির সঙ্গে এসবের সম্পর্ক কি? সোজা স্যান্ডউইচে কামড় দিতে দিতে বলল, সেইটা জানতে গেলে কার্সিয়াংয়ের সেই হোমস্টে, মানে একসময় যেটা বাংলো ছিল, সেখানেই যেতে হবে। সুবিরদা কফিটাতে শেষ চুমুক মেরে বললেন, টিকিট কনফার্ম হয়েছে? তোকে যে বলেছিলাম 12ই জানুয়ারি টিকিট কাটতে। হ্যাঁ সুবিরদা, শিয়ালদা টু শিলিগুড়ি টাউন, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের এসি 3 tier-এর 2টো টিকিট। 12ই জানুয়ারি সন্ধেবেলা শিয়ালদা থেকে ট্রেন ছিল। সুজয়ের সেদিন ডিউটি ছিল। ছুটির দিনগুলো ডিউটি করবার এটাই সুবিধা, এমনিতেই ঠান্ডার সময় ওপিডিতে পেশেন্ট কম, তার উপরে গভর্নমেন্ট হলিডে।
তাই মোটামুটি 4টের সময় সুজয় অফিস থেকে বেরিয়ে পড়ল। প্যাকিং আগে থেকেই করা ছিল। ঠান্ডার যথেষ্ট গরম জামাকাপড় এবং বেড়াতে যাবার প্রয়োজনীয় সামগ্রী নিজের আমেরিকান টুরিস্টারটাতে প্যাক করে রেখেছিল সুজয়। অফিস থেকে ফিরে হালকা ফ্রেশ হয়ে নিয়ে ঘড়িতে টাইম দেখলো 5:30। ট্রেন ছাড়বে রাত্রি 8টায়। গড়াগাছা থেকে নিউ গড়িয়া স্টেশন কাছেই। এখন কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ থাকার কারণে শুধু সাবওয়ে দিয়ে নিউ গড়িয়া স্টেশনে যাবার রাস্তা রাখা আছে। ঠিক ঘড়ি কাঁটায় কাঁটায় সন্ধে 6:30 নিউ গড়িয়া স্টেশনে মিট করলো সুজয় এবং সুবীর। সুবীরদার পরনে জিন্স আর ফুল হাতা উইন্ড চিটার। সুজয় পরেছে ব্লু জিন্স আর উপরে হাফ শার্টের উপরে একটা ফুল সোয়েটার। ঠিক সন্ধে 6:45 শিয়ালদা যাবার একটা ট্রেন এলো। মোটামুটি 7:20 নাগাদ ওরা শিয়ালদা নর্থ সেকশনের প্ল্যাটফর্মে পৌঁছে গেল। ট্রেন আসতে এখনও ঘন্টা দেড়েক মতো বাকি। তাই প্ল্যাটফর্মে একটা চায়ের দোকান থেকে ওরা দুটো চা নিল। জানুয়ারি মাস, তাই জন্য শীতের কাঁপুনি ভালো মতোই রয়েছে। চা খেতে খেতে সুজয় জিজ্ঞেস করলো, বলছে সুবীরদা, আমরা তো শিলিগুড়ি টাউন স্টেশনে নামবো, সেটার পরে কিভাবে কি হবে, সেটা মানে ওদলাবাড়িতে কিভাবে পৌঁছবো সেটা কিছু জানো? সুভার্থীবাবু সেই বিষয়ে কিছু বলেছেন? সুবীরদা বললেন, সুভার্থী আমাকে ফোন করেছিল আজকে সকালে। আমি হয়তো এনজেপিতেই নামতাম, কিন্তু রিসেন্টলি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিলিগুড়ি টাউনেও একটা স্টপেজ দিয়েছে, সেজন্য শিলিগুড়ি টাউন অবধি তোকে টিকিট কাটতে বলেছিলাম। সুভার্থী একজন ভদ্রলোককে পাঠাবে গাড়ি নিয়ে শিলিগুড়ি টাউন স্টেশনে। ওনার নাম হলো পুলক সান্যাল। উনি যখন শুনলেন যে আমরা সিটং যাব, উনি বেশ আগ্রহ বোধ করলেন এই ব্যাপারে। ভদ্রলোক কি একটা ব্যবসা রয়েছে ওইদিকে, সেটাই করেন। উনি বেড়াতে ভীষণ পছন্দ করেন, তবে ইয়েতি সংক্রান্ত ব্যাপারটা ওনার থেকে গোপন রাখা হয়েছে। জানাজানি হয়ে গেলে আমরা নির্বিঘ্নে তদন্তটা করতে পারবো না। সুজয় প্রশ্ন করলো, উনি তাহলে আমাদের সঙ্গেই যাবেন, তাই তো? হ্যাঁ, যাবেন ঠিকই, তবে উনি শুধুই পর্যটক হিসাবে যাবেন। এই বলতে বলতে খেয়াল ছিল না 8টা বেজে গেছে। মাইকে ঘোষণা হতে ওরা দুজনে মালপত্র নিয়ে প্ল্যাটফর্মে চলে এলো। ট্রেন ছাড়ালো রাত্রি 8:30। পরদিন সকালবেলা 6টার সময় ট্রেন এনজেপি স্টেশনে ইন করলো। সুজয় ঘুম ভেঙে উঠে ফোন চেক করেই চটপট ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এলো। সুবিধা এমনিতেই আর্লি রাইজার, তাই ওনার কাজ আগেই হয়ে গেছে। রেডি হয়ে লাগেজ নিয়ে সিটে বসে পড়লো দুজনে। আর 5 মিনিটেই শিলিগুড়ি টাউন স্টেশনে গাড়ি ইন করবে। সুবিধা হোয়াটসঅ্যাপে মিস্টার সান্যালের সঙ্গে একবার কথা বলে নিলেন। উনি এসে গেছেন জানা গেল। শিলিগুড়ি টাউনে নামবার পরে ওভারব্রিজ পেরিয়ে নামতেই হাসি মুখে এগিয়ে এলেন এক ভদ্রলোক। নমস্কার, সুপ্রভাত, আমিই পুলক সান্যাল। চলুন, ওইদিকে আমার গাড়ি দাঁড় করানো আছে। পুলকবাবুর সুইফট ডিজায়ারটা একটু দূরেই ছিল। সুজয়রা গাড়িতে উঠে বসলো। পুলকবাবু নিজেই ড্রাইভ করছিলেন। বেশ প্রাণখোলা স্বভাবের মানুষ। যেতে যেতে অনেক কথা হলো। উনি মালবাজার এলাকায় একটা ছোট ইলেকট্রনিক গুডসের দোকান চালান, তবে এছাড়াও তিনি অ্যান্টিক সংগ্রহ করতে ভালোবাসেন। তার একটা ছোট অ্যান্টিকের দোকানও আছে। ওনার গাড়িটা সিভক রোড ধরে বেশ ভালো স্পিডে এগোচ্ছিল। মোটামুটি আধ ঘন্টার মধ্যে গাড়িটা ওদলাবাড়ি পেয়েছি, মানে সুভার্থীবাবুর অফিসের সামনে চলে এলো। গাড়িটা একটু দাঁড় করিয়ে সুবীরদা একটা ফোন করলেন সুভার্থীবাবুকে। সুভার্থীবাবু বেশ ব্যস্ত হয়ে বেরিয়ে এলেন। খুব খুশি হয়েছি তোরা যে এসেছিস। যাই হোক, সান্যালবাবু আমার বাড়ি চেনেন। বাড়িতে আমার মিসেস শ্যামলী আছে, ও তোদের খাওয়া দাওয়া আর বাকি ব্যবস্থা করে দেবে। পুলকবাবুর গাড়ি করে মোটামুটি আরও মিনিট 5 চলবার পরেই সুভার্থীবাবুর বাড়িতে পৌঁছে গেলাম। বাড়ির সামনে সাদা ফলকে নাম লেখা নির্মল নিবাস। সত্যি চারিদিকে পরিবেশ দেখলে নির্মল শব্দটাই সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট লাগে। রকমারি গাছগাছালি, পাখিদের কিচিরমিচির, কাঠবিড়ালদের ছোটাছুটি, সব কিছুর উপরে ব্যাকগ্রাউন্ডে হিমালয়ের হাতছানি। শ্যামলীদি বাড়ির বারান্দাতেই বসেছিলেন। ফর্সা গায়ের রং, মায়া মাখানো দৃষ্টি, আমাদের দেখেই এগিয়ে এলেন। বাড়ির কাজের লোকটিকে দিয়ে লাগেজগুলি দোতলার ঘরে তুলে দিলেন। ঘড়িতে সময় তখন প্রায় বেলা 10টা। একটু পরেই সুজয়রা ততক্ষণে মুখ হাত ধুয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছে। শ্যামলী দেবী একগাল হাসি নিয়ে দরজায় এসে দাঁড়ালেন। জলখাবার রেডি, চলে আসুন। সুজয় এবং সুবীরদা ওনার সঙ্গে ডাইনিং হলে এলো। বাড়িটা দোতলা, ডাইনিং হলটা একতলায়। পুলকবাবু ওদের সঙ্গে আসেনি। পুলকবাবু নিজের বাড়িতে চলে গেছেন। উনি পরের দিন সকালবেলা যখন ওরা ডুয়ার্স বেড়াবে তখন ওদেরকে জয়েন করবেন। ডাইনিং হলটা একতলায়। দোতলা বারান্দা দিয়ে যেতে যেতে ওরা লক্ষ্য করছিল বাড়িটার স্ট্রাকচার পুরনো দিনের মতো। আগেকার দিনের মতো কড়িকাঠ,
লোহার শিক দেওয়া জানলা, নকশা করা দরজার পাল্লা, সিঁড়িগুলোর ধাপগুলো উঁচু উঁচু। তবে ভালো ব্যাপার হলো সুভার্তিবাবু বেশ সুন্দরভাবে বাড়িটা মেনটেন করেছেন। বাড়ির ভিতরে সব জায়গা, জানলা, দরজার পাল্লা, দেয়াল, সিলিং প্রতিটা সুন্দরভাবে পেন্ট করা। বাড়ির বাইরেটা পুরো নীল সাদা রং করেছেন। খাবার ঘরটা এসে দেখা গেল সুন্দর গ্লাস টপ ডাইনিং টেবিল, জানলা দিয়ে দূরে পর্বতশ্রেণী দেখা যাচ্ছে। একটু দূরেই ওদলাবাড়ি রেল স্টেশন, মাঝে মাঝে ট্রেনের হুইসেল শোনা যাচ্ছে। শ্যামলীজি সুন্দরভাবে পরিবেশন করে দিলেন। সত্যি সুভার্তিবাবুর ভাগ্য বটে, এরকম একজন গৃহিণীকে পেয়েছেন। ক্রোকারি সেটগুলির মধ্যেই ওনার রুচির পরিচয় স্পষ্ট। জলখাবারে ওরা খেলো কড়াইশুঁটির কচুরি, কড়াইশুঁটি দিয়ে আলুর দম, নলেন গুড়ের ঘরে তৈরি পায়েস এবং জল ভরা তানসার সন্দেশ। সুভার্তির আজকে হাফ ডিউটি, আপনারা আসবেন তাই আগে থেকেই ও ব্যবস্থা করে রেখেছে। এখন বাজে 11টা, ও মোটামুটি 2টোর দিকে চলে আসবে। আপনারা দুপুরে খাওয়া দাওয়া সেরে ও আপনাদের কি দেখাবে বলছিল সেগুলো দেখবেন। সুবীরদা এবারে মুখ খুললেন। হ্যাঁ, ও বলছিল ওর গ্রেট গ্র্যান্ডফাদারের ঘরটা আমাদের দেখাবে। তা বলছি শ্যামলীদি, আপনাদের বাড়ি আর বাড়ির আশেপাশের জঙ্গল দেখে মাঝে মাঝে মনে হয় এখানে ভূতটুত দু একটা থাকতেই পারে নাকি? আমি জাস্ট মজা করছি, কিন্তু রাত্রে এইরকম নিরিবিলি জায়গাতে বেশ গা ছমছম করা পরিবেশ হয়ে যায় বলুন। শ্যামলীদি বেশ প্রাণখোলা হাসি দিয়ে বললেন, হ্যাঁ, কত রকম গল্পই তো শোনা যায়। আশপাশের বন থেকে বন্য জন্তু জানোয়ারও মাঝে মাঝে উৎপাত করে। আমাদের বাড়ির ছাদে গেলে দূরে একটা মোবাইল টাওয়ার দেখা যায়। লোকে বলে মাঝরাতে নাকি টাওয়ারটা পুরো লাল হয়ে গিয়ে দুলতে থাকে, কারণ ওই জায়গাতে আগে ডাকাতদের এলাকা ছিল। কত লোককে যে পুঁতে দিয়েছে গুণে শেষ করা যাবে না। তা এই সব গল্পই আর কি। শ্যামলা দেবী বলতে থাকলেন, এছাড়া এখানে নানা রকম ভেষজ উপাদান মানে ন্যাচারাল প্রোডাক্টস পাওয়া যায়। কয়েকটা বেশ ইউনিক, যেমন এক ধরনের মথের লার্ভা গাছের ডালের উপরে জন্মায়। সেগুলো ঠান্ডার সময় কোকুনের ভিতরে থাকে। সাধারণত গাছের পাতার উপরে দেখা যায় এগুলো। শীতকাল কেটে গেলেই এগুলো কোকুন থেকে বেরিয়ে আসে। তবে অনেক সময় হয় কি, কোকুনের মধ্যে ফাঙ্গাস ধরে। ফাঙ্গাসটা পুরো কোকুনটাকে শুষে নিয়ে একটা আধা ফাঙ্গাস আধা মথ হয়ে থেকে যায়। এটা নিয়ে মানে মেডিসিনাল ভ্যালু নিয়েও অনেক কাজ হয়েছে। সুজা একটু ইন্টারাপ্ট করে বলল, হ্যাঁ আমি জানি, এই ফাঙ্গাসটা কয়েক রকম নিউরোলজিক্যাল প্রবলেম সারাতে ভালো কাজে আসে। জল ভরা সন্দেশটা বেশ তৃপ্তি করে শেষ করলেন সুবীরদা। তারপর শ্যামলীদিকে প্রশ্ন করলেন, আচ্ছা শ্যামলীদি, এবারে ইয়েতি নিয়ে আপনার কি মনে হয়, মানে ওই রকম কিছু কি সত্যি আছে হিমালয়ের বুকে, নাকি এগুলো শুধুই গল্প কথা? আপনি কি মনে করেন? শ্যামলীদি বেশ একটু গম্ভীর ও অন্যমনস্ক হয়ে গেলেন। কি হলো শ্যামলীদি, কিছু কি ভাবছেন? সুবীরদা জিজ্ঞেস করলেন। না, মানে সুভার্তি নিশ্চয় সিটং বেড়াতে গিয়ে যেসব অদ্ভুত ব্যাপার হয়েছিল আপনাদের বলেছে, তাই তো? হ্যাঁ, সুভার্তি থেকে সবই শুনেছি দিদি। অ্যাকচুয়ালি আমি ওকে বলেছিলাম ব্যাপারটা নিয়ে আপনাদের সাথে যোগাযোগ করতে। আমার ছেলে এমন ভয় পেয়েছিল যে আর কোনোদিন পাহাড় বেড়াতে যাবেই না বলেছে। সুবীরদা প্রশ্ন করলেন, ছেলে কি স্কুলে গেছে? হ্যাঁ, সুভার্তি ওকে নিয়েই ফিরবে, অন্যদিন আমিই নিয়ে আসি। সুজয় চায়ের কাপে একটা চুমুক দিয়ে বলল, হ্যাঁ দিদি, আপনি আরও কি যেন একটা বলতে চাইছিলেন মনে হলো। শ্যামলীদি এবারে বেশ কিছুক্ষণ বাইরের দিকে তাকিয়ে থেকে বললেন, যেদিনকার ঘটনা শুনেছেন সেদিনের আগের সন্ধেবেলা আমি চা নিয়ে একটু ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম। চা খেতে খেতে সন্ধেবেলার চায়ের আমেজ নিচ্ছিলাম। ঠিক সেই সময় খেয়াল করলাম হোমস্টে থেকে প্রায় 500 মিটার মতো দূরে জঙ্গলের মধ্যে অনেকগুলো টুনি বাল্ব একসঙ্গে জ্বলছে। যেন মনে হচ্ছে ছোট কোনো হোমস্টে কিংবা হোটেল বা রেস্তোরাঁ সেখানে আছে। সঙ্গে একটা বেশ মন মাতানো গন্ধ, বেশ কড়া, কিন্তু চেনা কোনো ডিওডোরেন্টের গন্ধ ঠিক নয়, কেমন যেন বুনো একটা গন্ধ। হোটেলের যে ছেলেটা সন্ধ্যেবেলা চা স্ন্যাক্স দিতে এসেছিল ওকে দেখালাম, কিন্তু ও মুখে চোখে কেমন অদ্ভুত একটা ভয় এক ঝলক ফুটে উঠেই মিলিয়ে গেল। ও শুধু বলল যে কি ব্যাপার ও ঠিক জানে না বলেই তড়িঘড়ি চলে গেল। আমি যেই দিকটা আলোটা দেখেছিলাম সেই দিকে আবার তাকালাম, কিন্তু আলোটা আর নেই। যাই হোক, সেদিন তো রাতে ঘুমিয়ে পড়লাম। মাঝরাতের একবার ঘুমটা কেন জানি ভেঙেছিল। উঠে একবার টয়লেট করতে গেলাম, খেয়াল করলাম সেই গন্ধটা আবার পাচ্ছি। আমি গায়ে শালটা দিয়ে বারান্দায় দাঁড়ালাম, দেখি আলোগুলো আবার জ্বলছে। আশ্চর্য ব্যাপার,
শুধুমাত্র ওই আলোটা বাদ দিলে আবছা অন্ধকারে তারার আলোয় পাহাড়ের সিলুয়েট ছাড়া আর কিন্তু কোনো আলো দেখা যাচ্ছে না। এটাই আমাকে বেশ ভাবিয়ে তুলছে। আশেপাশে ছোট ছোট হোমস্টে বা দূরের পাহাড়ি যে গ্রামগুলো রয়েছে সেগুলোর আলো মোটামুটি রাত 9টা-10টার মধ্যে নিভিয়ে দেওয়া হয়। এছাড়া বিমল থাপা মানে আমাদের হোমস্টের মালিকের সঙ্গে যা কথা হয়েছে সেই অনুসারে ওই জায়গাটাতে কোনো হোমস্টে থাকা দূরের কথা, ওখানে কোনো মানুষও যায় না। তাহলে ব্যাপারটা কি? আমাকে বেশ চমকে দিয়ে হঠাৎই টুনি বাল্বগুলো অল্টারনেট করে জ্বলতে নিভতে শুরু করলো। যেমন সাধারণত বারান্দায় আমরা টুনি লাগাই, সঙ্গে ওই মন মাতানো গন্ধটা বেশ জোরে নাকে এসে লাগলো। কেমন যেন নেশা ধরিয়ে দেয় সেটা। হঠাৎ করে খুট করে একটা শব্দে ঘুরে তাকিয়ে দেখি আমার ছেলে বিট্টু বেডরুমের দরজা খুলে কেমন যেন মন্ত্রমুগ্ধের মতো বারান্দার মধ্যে দিয়ে হেঁটে আসতে লাগলো। হঠাৎ দেখি সে বারান্দার রেলিং টপকে নিচে ঝাঁপ দিতে যাচ্ছে। আমি গিয়ে চেপে ধরলাম। চোখগুলো ওর কেমন যেন ঘোলাটে হয়ে গেছে, যেন নেশা করে আছে। আমি ভয় পেয়ে গিয়ে টেনে একটা থাপ্পড় মারলাম। চটকা ভেঙে গিয়ে ও একবার তাকালো, তারপর এলিয়ে পড়লো। আমি ওকে কোনো মতে সামলে নিয়ে বিছানায় শুইয়ে দিলাম। ও বাচ্চা মানুষ, সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছে। আমার কিন্তু বেশ চিন্তা হলো। ভাবলাম একবার হোমস্টের কর্মচারীদের ডেকে দেখাই। রুম থেকে বেরিয়ে করিডোর বরাবর হেঁটে দেখি সবগুলি ঘরই বন্ধ, মানে ঘুমাচ্ছে সবাই। করিডোর বা কিচেন কোনো আলো জ্বলছে না। তাই আবার ঘরে এসে দেখি সুভার্তি উঠে পড়েছে, টয়লেটে গেছিল। আমি সত্যিটা আর বলিনি, বললাম যে আমিও টয়লেটেই উঠেছিলাম, জল ঠিকমতো আসছিল না, তাই বিমল থাপার রুমের দিকে গেছিলাম। এরপর শুতে গিয়ে ঘড়িটা দেখি রাত 3:30। বারান্দা জানলা দিয়ে দেখি আলোগুলো নিভে গেছে। তার পরদিন সকালেই তো ওই অবস্থা, শুনলেন তো। আমি সেই রাত্রির ঘটনার তেমন কোনো ব্যাখ্যা পাইনি। সুভার থেকে পরে বলেছিলাম একবার, ও হেসেই উড়িয়ে দিল, বলল তুমি স্বপ্ন দেখেছো। কিন্তু আমি নিশ্চিত যে সেদিন যে ব্যাপারটা হয়েছিল তার মধ্যে কোনো রহস্য রয়েছে। এই পর্যন্ত বলে শ্যামলীদি থামলেন। সুবীরদা খুব মন দিয়ে ব্যাপারটা শুনছিলেন। ব্রেকফাস্টের পরে এক রাউন্ড চাও হয়ে গেছে। দুটোর একটু পরেই সুভার্তিবাবু আর ওনার ছেলে বিট্টু চলে এলো। বেশ হাসি খুশি ছেলে বিট্টু, ক্লাস 5-এ পড়ে। সুজয় বাচ্চাদের সঙ্গে ভালো মিশতে পারে, পাড়ায় রেগুলার বাচ্চাদের সঙ্গে ক্রিকেট খেলে। ও খুব তাড়াতাড়ি ভাব জমিয়ে ফেললো বিট্টুর সঙ্গে। তার আগে একটা নাগাদ শ্যামলীদি সুজয়দের লাঞ্চ করিয়ে দিলেন। সরু চালের ভাত, কড়াইশুঁটি দিয়ে মুগের ডাল, ফুলকপির পকোড়া, দই কাতলা, মুরগির মাংসের ঝোল, টমেটোর চাটনি, পাঁপড় ভাজা, নলেন গুড়ের রসগোল্লা। 3টের মধ্যে লাঞ্চ করে সুভার্তিবাবু ওদের নিয়ে গেলেন দোতলার সেই ঘরে যেখানে মণিমাবাবু তার কাজকর্ম করতে। ঘরটায় দেয়ালে বেশ কয়েকটা র্যাকে বইপত্র ঠাসা। ঘরের মাঝখানে একটা চেয়ার টেবিল পাতা, সেখানে 2-3টে ডায়েরি বেশ পুরনো, বাঁধানো, তাতে হাতে লেখা, প্র্যাকটিক্যাল খাতার মতন, একদিকে লেখা অন্যদিকে পেন্সিল দিয়ে ছবি আঁকা। একেবারেই সুজয়দের দেখা সার্টানারে পাণ্ডুলিপিটার মতো, মানুষের বিভিন্ন অঙ্গের আকারের ফল ফুলের ছবি, পাশে পাতায় বিবরণ লেখা আছে। ওই ফল ফুল কোথায় পাওয়া যাবে, স্বাদ, গন্ধ, রং ইত্যাদি, ঠিক যেমনটা সুজয়রা ফার্মাকোগনসিতে পড়েছিল। এইভাবে পার্ট 1, পার্ট 2 করে পার্ট 4, মানে 4 নম্বর খাতাটার প্রথম 4টে পাতার পরে একটা বদখত মতন ছবি, একটা গাছের ছবি। কিন্তু একটা গাছের ছবি নাকি হলিউডের কোনো হরর মুভি, ওই ভেনাম টাইপের, সেটা ভিলেনের ছবি বোঝা গেল না। বোঝাই গেল এটা পাহাড়ি একটা অর্কিডের ছবি, তবে সেটা এমনভাবে আঁকা হয়েছে যেন প্রচণ্ড হিংস্র এক রাক্ষসের মুখ। অর্কিডের শাখা প্রশাখাগুলো যেন অক্টোপাসের সুর। পাশে একটা মন্তব্য লেখা, এই অর্কিডের মধ্যেই সেই ব্লকবাস্টার ড্রাগ আছে। এই ভেষজ ইয়েতে নরম ডালপালার মধ্যে ঈশ্বরের স্বাক্ষরের সূত্রানুসারে মানুষের জীবন ফিরিয়ে দেওয়ার মতো লাইফ সেভিং ড্রাগ আছে। আমি নিশ্চিত এই ব্যাপারে। এরপর আর লেখা নেই, সাদা পাতা। সুবীরদা ভ্রু মুছে কিছুক্ষণ তাকিয়ে রইলেন ওইদিকে। এরপরে ওরা ঘর থেকে বেরিয়েই আসছিল, তখনই হঠাৎ একটা ছোট্ট রেডিওর মতো দেখতে যন্ত্র সুবীরদা দেখতে পেলেন। দেখতে রেডিওর মতন হলেও সেটা ঠিক রেডিও না। একটু এদিক সেদিক করতেই ভিতরে ব্যাটারি লাগানো একটা জায়গা দেখা গেল। দুটো ঘড়ির ব্যাটারি নিয়ে সুবীরদা ওটাতে লাগিয়ে চালানোর চেষ্টা করলেন। তবে খুব সুবিধে করে উঠতে পারা গেল না। এদিক সেদিক করেও নর্মাল রেডিওর মতন হ্যাজ হ্যাজ, মানে চ্যানেল না ধরলে যেমনটা হয় আর কি, সেরকম শব্দ হতে লাগলো। সুভার্থীবাবু বললেন, মনে হচ্ছে মণিমানবাবু কাজের ফাঁকে রেডিও শুনতেন। যাই হোক, মনে হয় অ্যান্টিক রেডিও, রেখে দিই।
পুলকবাবুকে বলে ভালো দাম পাওয়া যাবে, ওনার চেনা কাস্টমার থাকতে পারে। সুবীরদা কি যেন ভেবে বললেন, সুবার্থী, তুই কি এটা দিন কয়েকের জন্যে আমাকে দিবি? কলকাতা ফিরে যাওয়ার আগে তোকে এটা ফেরত দিয়ে যাব। ওকে, বললেন সুবার্থীবাবু। যাই হোক, চল, নিচে শ্যামলী সন্ধেবেলার চা পকোড়া বানিয়েছে, খেতে খেতে কথা হবে। স্ন্যাক্স করে অবশ্য সুজয়রা নিজেদের ঘরে চলে গেল। সুবীরদা বললেন, কালকে সারাদিন তো ডুয়ার্সের জঙ্গল ঘুরবো, তারপরে কার্সিয়াং যেতেও হবে। আজকে একটু রেস্ট করে নিই, কিছু গোছগাছও করার আছে। সুজয় যদিও জানে ওই রেডিওটা আর ওই খাতাটা বেশ ভাবিয়ে তুলেছে সুবীরদাকে। রুমে ফিরে সুবীরদা মণিমায়বাবুর ঘর থেকে নিয়ে আসা 3টে খাতাকে নিয়েই পড়ল। ফল ফুলের ছবি যে পর্যন্ত ছিল তার মধ্যে ওনার বিশেষ আগ্রহ দেখা গেল না। তবে দ্বিতীয় যে খাতাটা, তার লাস্ট দুটো পাতায় এমন কিছু লেখা ছিল যেটার মাথা মুন্ডু কিছুই বোঝা গেল না। লেখাগুলো এরকম: গত কয়েকদিন ধরেই সিগন্যাল পাঠাচ্ছি, কিছু রেসপন্স পাচ্ছি না, কিন্তু আজকে সকালে 1080 মেগাহার্জ এই সিগন্যাল পাঠাতেই এটা খুব দুর্বল রেসপন্স পেলাম, হয়তো এটাই হবে। আজকে সন্ধ্যেবেলা আবার 1080 মেগাহার্জে সিগন্যাল পাঠালাম, আজকেরটা আরও জোর, ওরা শুনতে পাচ্ছে। এই অবধি পড়েই সুবীরদা হঠাৎ কী মনে হলো ওই রেডিওটার 1080 মেগাহার্জ ফ্রিকোয়েন্সিতে নব ঘুরিয়ে সেট করলো। হ্যাজ হ্যাজ আওয়াজটা থেমে গেল, নিচে একটা ছোট বোতাম দেখা গেল। সুবীরদা ওইটাকে বারবার প্রেস করতে লাগলেন। খুব সূক্ষ্ম কিছু একটা শব্দ, যেমন অডিওমেট্রি টেস্টের সময় করে তেমন হলো। মিনিট 5 এবার চুপ করে বসে রইলেন সুবীরদা। ঘড়িতে টাইম 8:30। ডিনার টাইম প্রায় হয়ে এসেছে। সুজয় ফুল সোয়েটারটা পরে নিয়ে বেরোতে যাবে, ঠিক সেই সময় ওই রেডিওটার মধ্যে অদ্ভুত কী এক ভাষায় যেন কারা কথা বলতে লাগলো। খুব সরু, কিন্তু ঠিক যান্ত্রিক শব্দ নয়, মানুষেরও না, যন্ত্রেরও না, আবার কোনো জন্তুরও ডাক না। সুবীর ও সুজয় দুজনের ততক্ষণে ঠান্ডা লাগা কেটে গেছে। দুজন দুজনের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। কি ব্যাপার গো সুবীরদা, মণিমায়বাবু কি এক্সরসিজম বা ডেমোনোলজির চর্চাও করতেন? আমার কিন্তু বেশ ভয় ভয় করছে। ভূতের গল্প শুনে তো আমার বেশ ভয় ভয় করছে অলরেডি। সুবীরদা কিছু উত্তর না দিয়ে রেডিওটা নিয়ে ব্যালকনিতে চলে গেলেন। 1080 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি সেট করে আবার এই বোতামটা টিপতে থাকলেন বেশ কয়েকবার। এর পরে যে ঘটনাটা ঘটলো সেটাকে ভৌতিক না চরম বিস্ময়কর নাকি নিছকই মনের ভুল বলা যায়, বোঝা গেল না। দেখা গেল বারান্দার সামনে বড় একটা গাছ ছিল, তার ডালগুলো হঠাৎ হেলে একেবারে বারান্দার মধ্যে ঢুকে এলো, যেন মনে হলো অদৃশ্য কেউ আঁকশি দিয়ে ডালটাকে টেনে ধরেছে। শুধু তাই নয়, আশেপাশে যেসব গাছের লম্বা লম্বা ঝুড়ি নেমেছিল সেগুলো কেমন যেন টান টান হয়ে বারান্দার দিকে, বলা ভালো সুবিধার দিকে যেন আসতে চাইল। মনে হচ্ছে অদৃশ্য কোনো ম্যাগনেট যেন টেনে ধরছে ওগুলোকে। সুবিধার মুখে একটা হালকা হাসি খেলে গেল। সুজয় এখনও ঠিক পরিষ্কার বুঝতে পারছে না। যাই হোক, ওরা দুজনে এবারে নিচের ডাইনিং হলে চলে এলো। রাত্রের খাবারটা শ্যামলীদি বেশ সিম্পল রেখেছিলেন: রুটি, আলু ভাজা, চিলি চিকেন, নলেন গুড়ের জল ভরা সন্দেশ, সঙ্গে স্যালাড হিসেবে শশা, গাজর, এইসব। খেয়ে নিয়ে সুজয়রা ঘরে এসে শুয়ে পড়ল। সুবীরদা ব্যাপারটা নিয়ে তেমন উচ্চবাচ্চর করলেন না। পরের দিন সকালে 8:30 পুলকবাবু গাড়ি নিয়ে চলে এসেছিলেন। সকলেই বেশ ভালো মতো শীতের জামাকাপড় পরে লাগেজ নিয়ে গাড়িতে উঠে বসলো। শ্যামলীদি আর বিট্টু আমাদের বাই বাই বলে দিল। প্ল্যান মাফিক সুভার্থীবাবু, বলা ভালো সুভার্থী দা, সুজয়দের ওদলাবাড়ি জায়গাটা ভালো মতো ঘুরিয়ে দেখালেন। ন্যাচারাল বিউটি জাস্ট অসাধারণ। লোকাল ডুয়ার্সে কিছুটা জায়গাও দেখা হলো। সকালে ব্রেকফাস্ট করেই বেরিয়েছিল সুজয়রা। আলুর পরোটা, পনিরের তরকারি, মিষ্টি। মোটামুটি বেলা 11:30 নাগাদ পুলকবাবু বললেন, আচ্ছা এবারে তাহলে NH-17টা ধরি, না হলে পাহাড়ি রাস্তা জ্যাম পাওয়া যায়, ওইদিকে শিটং পৌঁছাতে দেরি হয়ে যাবে। মোটামুটি এমনিতেও দুপুর 3টের আগে হবে না, ওখানে লাঞ্চ বলা আছে। সুবিধা বললেন, তাই চলুন। সুবিধা একটাই, শীতকাল যেহেতু, তাই ধস বৃষ্টি এসবের ডিস্টারবেন্স নেই। পুলকবাবু গাড়ি স্টার্ট দিলেন। NH-17 ধরে গাড়ি বেশ স্পিডে এগোচ্ছিল। জ্যাম তেমন একটা নেই যেহেতু অফ সিজন। কার্সিয়ানে ঢোকবার মুখে সামান্য জ্যাম পেল। মোটামুটি বিকেল 3টের মধ্যে ওরা শিটংয়ে বিমল থাপার হোমস্টেতে পৌঁছে গেল। একজন কর্মচারী এসে লাগেজগুলো নিয়ে গেল।
রুমে গিয়ে স্নান করে মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে সবাই ডাইনিং হলে এসে বসলো। দুপুরের খাবার ছিল সরু চালের ভাত, ডাল, আলু ভাজা, মিক্সড ভেজ এবং ডিমের ঝোল। খাওয়ার পর সুজয়ের কিছুটা ঘুম ঘুম পাচ্ছিল, কিন্তু সুবীরদা ওকে টেনে বেড়াতে নিয়ে বেরোলেন, সঙ্গে সুভার্থীবাবু এবং পুলকবাবু। সিটং জায়গাটা ছবিতে যেমন দেখায় বাস্তবে তেমনটাই সুন্দর। ঘন সবুজ পাইন, বার্চ ইত্যাদি পাহাড়ি গাছের সারি, সঙ্গে ব্যাকগ্রাউন্ডে নীল রঙের পর্বতশ্রেণী এবং অতলস্পর্শী খাদ। পায়ে হেঁটে ওরা ঘুরছিল। হোমস্টে সংলগ্ন জায়গাটা সুবীরদা ভালো করে দেখছিলেন এবং কিছুক্ষণের মধ্যেই সেটা সফল হলো। একটু খুঁজতেই প্রথমে সেই গাছটা, যেটা দেখে বিট্টু ভয় পেয়েছিল, সেটা পাওয়া গেল। প্রথমটায় পুলকবাবু তো প্রায় ভিড়মি খাবার জোগাড়, ঘামতে শুরু করেছিলেন। খুব ক্লোজলি দেখা গেলে বোঝা গেল গাছের শিকড়গুলোকেই ফাঙ্গাস ধরেছে। আমরা খেয়াল করিনি বিমল থাপাও কখন যেন আমাদের পিছনে এসে দাঁড়িয়েছিল। সে একগাল হেসে বলল, हैरान मत होइए, आइए दिखाते हैं और भी चौक जाएंगे। এই বলে বিমল সুজয়দের পাহাড়ি জঙ্গলের মধ্যে কিছুটা আরও নিয়ে গেল। একে একটা অদ্ভুত দেখতে ফলের গাছ দেখাতে লাগলো। কোনোটা হার্টের মতো, কোনোটা কিডনি, লিভার, চোখ, এমনকি একটা ফল ভেঙে দেখালো বিমল পুরো হিউম্যান ব্রেনের মতো। বিমল বলল, गांव के लोग बीमारी के इलाज के लिए कभी कभी ये फल खाते हैं। সুবীরদা বললেন, हाँ हम भी ऐसा सुना है। কিছুটা থেমে হঠাৎ সুজাতা প্রশ্ন করলেন, अच्छा बिमल जी, लंच में अंडा करी तो अच्छा था, लेकिन चिकन होता तो और भी बढ़िया होता। रात को चिकन मिलेगा? বিমল একটু কেমন অন্যমনস্ক হয়ে বলল, चिकन तो होता था, हम लोग गाड़ी में मुर्गा लाते हैं नीचे सिलीगुड़ी से, मुर्गा इधर काट के तुरंत पका लेते थे। लेकिन सुरता जिज्ञासा करलेन, लेकिन क्या? लेकिन पिछले कुछ दिनों से, दिलीप बेश चिंतार संगे बोलो, कम से कम 10 मुर्गा पता नहीं कैसे अजीबोगरीब तरीके से मर गया। हमारे होमस्टे से करीब 500 मीटर की दूरी में छोटा सा एक घर है, वहाँ हम मुर्गियाँ पालते हैं। घर के चारों तरफ ग्रिल लगाया हुआ है। বলে বিমল আমাদের সেই ঘরটাতে নিয়ে গেল। ঘরটা চারিদিকে সত্যিই গ্রিল দেওয়া। তাহলে চিন্তার বিষয় হলো গ্রিলও ভাঙা নেই, দরজা দেওয়া তালাও ভাঙা নেই। এবারে বিমল বলল, देखिए साहब, मुझे बिल्कुल समझ नहीं आ रहा कैसे मुर्गियाँ मर गया। গোটা পাঁচেক মুরগির মৃতদেহ ঘরের মেঝেতে ইতস্তত পড়ে থাকতে দেখা গেল। বিমল থাপার থেকে জানা গেল আরও গোটা পাঁচেক মুরগির খবর নেই। গ্রিলের গায়ে কিছু কিছু জায়গাতে মুরগির পালক দু একটা লেগে থাকতে দেখা গেল, কিন্তু কিসে মুরগিগুলোকে এভাবে টেনে নিয়ে গেছে সেটা বোঝা গেল না। তবে যে কটা মুরগির বডি পাওয়া গেল, সুবীরদা সেগুলো পরীক্ষা করতে লাগলো। মুরগিগুলোর বডিতে এক ফোঁটা রক্ত নেই, কয়েকটা শরীরে মাংসও নেই বলা চলে। কিসে যেন চুষে খেয়েছে। আরেকটা ব্যাপার, প্রত্যেকটা মুরগির চোখগুলো যেন ঠিকরে বেরিয়ে আসছে। সুবীরদা বিমল থাপাকে জিজ্ঞেস করলো, हमेशा से यहाँ ही मुर्गियाँ रखते हैं थापा जी? বিমল একটু ভেবে বলল, जी नहीं, एक हफ्ते हुए यहाँ रख रहे हैं। इससे पहले हमारे किचन में रखते थे। ज़्यादा मुर्गियाँ उधर नहीं रख सकते, इसलिए इधर पे रखते हैं। সুবীরদা ইতিমধ্যে একটা জায়গায় যেখানে মুরগির পালক দেখা গেছিল তার পাশে কিছু একটা দেখে খুব কাছ থেকে লক্ষ্য করতে লাগলেন। তারপরে রুমাল দিয়ে গ্রিলের গা থেকে কিছু একটা মুছে নিলেন। তারপরে বললেন, चलिए थापा जी, हमें जितना देखना था देख लिए। विमल थापा बोलें, हाँ चलिए, आज रात के लिए अंडा खा लीजिए, कल नीचे से चिकन ला के बना देंगे। বাইরে বেরিয়ে দেখা গেল প্রায় সন্ধে নেমে গেছে। সুজয়, সুবীর, শুভার্থী আর পুলকবাবু ফিরে এলেন হোমস্টেতে। বিমল থাপা অফিস রুমে গিয়ে বসলো। একটু পরে হোমস্টের ডাইনিং স্পেসে পেঁয়াজি আর চা খেতে খেতে কথা হচ্ছিল। পুলকবাবু বললেন, বাবা রে, কি রহস্যময় ব্যাপার। গ্রিলের গেট বন্ধ, একটা ইঁদুর পর্যন্ত ঢুকবার জায়গা নেই, সেখান থেকে কিসে এতগুলো মুরগি নিয়ে পালালো? ভূত প্রেত না তো, নাকি ভ্যাম্পায়ার? শুভার্থী বলল, না না, দেখ, এদেরই কেউ মাঝরাতে চাবি চুরি করে মুরগি চুরি করে নিয়েছে। সুজয় পেঁয়াজি খেতে খেতে বললো, তাহলে যে কটা মুরগির বডি পাওয়া গেল কথা হচ্ছে সে কটাকে ওইভাবে মেরে ফেলে রেখে কে গেল? জ্যান্ত মুরগি খুব বড় জোর ঘাড় মুচড়ে ব্যাগে পুরে কেটে পড়লেই হতো। এটা অন্য কিছু ব্যাপার লাগছে আমার, খুব আনকমন ব্যাপার। সুবীরদা কিন্তু রুমালটা উল্টে পাল্টে দেখেই যাচ্ছেন, কোনো মন্তব্য করছেন না। কী গো সুবীরদা, কিছু বলছো না? সুবীরদা ফোনের স্ক্রিনে কী যেন সার্চ করছিলেন। এবারে তিনি মুখ খুললেন, দেখ সুজয়, আমি মুরগির খামারের গ্রিলগুলোর ছবি তুলেছি।
গ্রিলের অ্যাপারচার মানে ফাঁকগুলো দেখ চৌকো চৌকো, এর মধ্যে দিয়ে মোটা সোটা মুরগি বের করে নেওয়া সম্ভব নয় কোনোভাবেই। পুলকবাবু বললেন, সম্ভব নয় কি মশাই, সম্ভব তো হয়েছে। গ্রিলের গায়ে মুরগির পালক লেগেছিল, দেখলেন তো। গ্রিল বেঁকানো নেই, কাটা নেই, এই নিরিবিলি পাহাড়ি গ্রামে এরকম মুরগি চোর কি হতে পারে বলুন তো? হঠাৎ সুবীরদার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। কেন? আপনিই তো সেই উত্তর কিছুক্ষণ আগে দিয়ে দিলেন। পুলকবাবু একটু ভ্যাবাচাকা খেয়ে বললেন, মানে আমি কি বললাম? সুবীরদা একটু থেমে বলতে শুরু করলেন, গ্রিলের ফুটোগুলো মুরগি না হলেও মোটামুটি মুরগির ছানার গলে যাওয়ার মতো যথেষ্ট। এবার যে মুরগিগুলোর বডি পড়ে থাকতে দেখা গেল, সেগুলোকে ইমাজিন করুন, কঙ্কালসার চেহারা। ওইগুলোকে একটু টান মারলে কি গ্রিলের ফাঁক দিয়ে গলিয়ে নেওয়া যায় না? এবারে সুভাষিবাবু প্রশ্ন করলেন, সে না হয় বুঝলাম, কিন্তু মুরগিগুলো যেখানে থাকে সেটা মোটামুটি গ্রিল থেকে 20 ফুট মতো দূরে। এত দূর কি মানুষের হাত আসতে পারে? মানে মুরগিগুলো, মরা মুরগিগুলোকে গ্রিপ করে গ্রিল পর্যন্ত টেনে নিয়ে আসতে তো হবে, তারপর তো গ্রিল দিয়ে গলাতে হবে। সুব্রত মুচকি হেসে বললেন, সেই প্রশ্নের জবাব তো পুলকবাবুর একটু আগের মন্তব্যের মধ্যেই রয়েছে। পুলকবাবু একটু ভেবে বললেন, আমি আবার কি বললাম, বুঝিয়ে বলুন তো। সুব্রত গম্ভীর মুখে বলল, সেটা যথাসময়ে বলতে পারবো, প্রমাণ ছাড়া কিছু বলা সম্ভব না। এখন উঠি, রুমে গিয়ে কয়েকটা হোমওয়ার্ক করা দরকার। সুভার্তি আর পুলকবাবু, পারলে টেরাসের বসে একটু কিছুক্ষণ ঠান্ডাটা এনজয় করতে পারিস। সুজয়, রুমে চল, একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো তোকে। রুমে ফেরবার পরে সুবিরদা নিজের রুমালটাকে একটা ম্যাগনিফাইং গ্লাস, যেটা সবসময় ওনার সঙ্গে থাকে, সেটা তলায় ধরে পরীক্ষা করতে লাগলেন। সুজয় রুমের ব্যালকনিতে চেয়ারে বসে কিছুক্ষণ কানে ইয়ারফোন গুঁজে গান শুনতে লাগলো। হঠাৎই ওর নাকে একটা বেশ সুন্দর গন্ধ এলো, মন মাতানো গন্ধ, যেন কেউ আশেপাশে হঠাৎ একটা রুম ফ্রেশনার স্প্রে করে দিয়েছে। ঠিক সেই সময় সুজয়ের নজরে পড়ল একটু দূরে মুরগির খামারটা যে জায়গাতে, প্রায় তার কাছাকাছি বেশ অনেকগুলো টুনি বাল্ব একসাথে জ্বলছে। কিন্তু বিকালে সুজয়রা যখন মুরগির খামারের কাছে গেছিল, তখন তো ওইখানে কোনো হোমস্টে বা হোটেল চোখে পড়েনি। তাহলে ওখানে আলো কী করে এলো? সুজয়ের যেন কেমন মাথা ধরে এসেছিল, ও তাড়াতাড়ি রুমে ফিরে এলো। সুবীরদা ওকে ডেকে দেখালেন একটা জিনিস, যেটা দেখে মোটামুটি সুজয়ের মাথা ধরা উড়ে গেল। মাইক্রোস্কোপের নিচে জিনিসটা একটা কোনো লতানে গাছের টেন্ড্রিল, মানে কর্ষিকা। সুবীরদা বললেন, এই জিনিসটা পাওয়া গেছে মুরগির খামারের গ্রিল থেকে, একটা মুরগির পালকের পাশ থেকে এটা পাওয়া গেছে। সঙ্গে ইন্টারেস্টিং জিনিসটা দেখ, টেন্ড্রিলের রোঁয়াগুলির মুখে কি লেগে রয়েছে। সুজয় ভালো করে দেখে বলল, এটা তো জমাট বাঁধা রক্ত মনে হচ্ছে, এটা কি করে সম্ভব? সুবীরদা গম্ভীর মুখে বললেন, সেটা জানতে খুব বেশি দেরি হবে বলে মনে হয় না। যাই হোক, খুব অ্যালার্ট থাকিস। শ্যামলীদির ওই দিন রাত্রের অভিজ্ঞতার কথা নিশ্চয়ই মনে আছে তোর? সুজয় আর বলল না একটু আগের ঘটনার কথা, তো বুঝতে পারলো যে রহস্য ক্রমশ ঘনীভূত হচ্ছে। বলল, চলো সুবীরদা, ডিনার টাইম হয়ে গেছে, এসে ডাইনিং হলে যাই। দুজনে হোমস্টে ডাইনিং হলে এসে দেখে সুভার্থীবাবু এবং পুলকবাবু আগে থেকেই সেখানে উপস্থিত। মুখ বাদ দিয়ে মোটামুটি সারা শরীর এমনভাবে ঢাকা, দুজনেরই যেন সামান্য হাওয়াও ঢুকতে না পারে। ডিনারে খাওয়া হলো ভাত, ডাল, কাশ্মীরি আলুর দম, ডিম কষা আর হালুয়া। খেয়ে দে সবাই ঘুমিয়ে পড়ল রাত্রি 10টার মধ্যে। হঠাৎ মাঝরাতে সুজয়ের ঘুম ভেঙেছিল একবার। টয়লেট যেতে উঠেছিল, মোবাইলের টাইম দেখলো রাত 1:30। টয়লেট থেকে ফিরে আবার শুয়ে পড়তে যাবে, তখনই ব্যালকনির দিকে জানলা দিয়ে চোখ পড়ল, সেই টুনি বাল্বগুলো আবার জ্বলছে। মানুষের মন স্বভাবত কৌতূহলী, কাজেই বিপদের কথা মাথায় আসা সত্ত্বেও সুজয় ব্যালকনির দিকে দাঁড়ালো। মোবাইলে টেম্পারেচার দেখাচ্ছে 2°C। সেই মন মাতানো গন্ধ, সঙ্গে সেই টুনি বাল্বগুলো জ্বলছে নিভছে। ঠিক মনে হচ্ছে যেন ওইখানে অনেকগুলো জোনাকি একসাথে জ্বলছে নিভছে। সুজয় কখন যেন সম্পূর্ণ সম্মোহিত হয়ে গেছে, খেয়াল হয়নি। সুবীরদা হঠাৎ ঘুম ভেঙে উঠেই কিছু একটা গোলমাল সন্দেহ করে উঠে বারান্দায় গিয়েই যেন শক পেলেন। সামনের একটা গাছের ডাল বেয়ে একটা অর্কিডের লতানো ডাল বারান্দার মধ্যে কিভাবে যেন চলে এসেছে, সেটা সুজয়কে পেঁচিয়ে ধরছে। সঙ্গেও টুনি বাল্বের ব্যাপারটাও লক্ষ্য করেছেন। উনি সঙ্গে সঙ্গে ব্যাগ থেকে লাইটার বার করে ছ্যাঁকা দিলেন ওই ডালটায়। হাতের কাছে কোনো ছুরি পাওয়া গেল না, সেটা হলে আরও ভালো হতো। ছ্যাঁকা খাওয়া মাত্রই ওই ডালটা সুজয়কে ছেড়ে অন্ধকার কোথায় যেন অদৃশ্য হয়ে গেল, সঙ্গে টুনি বাল্বগুলোও নিভে গেল। সুজয়কে ধরে ধরে ঘরে নিয়ে এলেন সুবিরদা। বাকি রাতটা মোটামুটি নির্বিঘ্নে কাটলো।
পরদিন সকালে সব ঘটনা বিমল থাপাকে জানালেন সুবিরদা। সুভাষবাবু এবং পুলকবাবু তো রীতিমতো ভয় পেয়ে দুজনেই তৎক্ষণাৎ ফিরে যাবেন বলে ভাবনা চিন্তা শুরু করলেন। সুবিরদা ওনাদের শান্ত করে বিমলকে बोललेन, थापा जी आज दिन भर हम थोड़ा घूमेंगे, रात को आप थोड़ा अलर्ट रहिएगा, रात को हम सोएंगे नहीं, आज रात को इस कहानी का अंत होगा, मैं जैसा बोलता हूँ कीजिए। এই বলে একটু দূরে গিয়ে কিসব যেন বলল বিমল থাপাকে। সে ঘাড় নেড়ে সম্মতি দিল। সেদিন মোটামুটি সারাদিন পুলকবাবুর গাড়ি করে ভালোই ঘোরা হলো। রাত্রের ডিনার হলো 10:30টায়। সব আলো নিভিয়ে দেওয়া হলো হোমস্টে। সুজয় আর সুবিরদা ঘরের আলো নিভিয়ে জেগে বসে রইলেন। একটু ঝিমুনি আসছে, আবার সেটা কাটিয়ে সজাগ থাকতে হচ্ছে। সুজয় লক্ষ্য করলো সুবিরদার হাতে সেই যন্ত্রটা যেটা মণিমাবাবুর ঘর থেকে পাওয়া গেছিল। রাত্রি তখন আন্দাজ 2টো মতন হবে। সুজয় দেখলো টুনি বাল্বগুলো আবার জ্বলছে। সুজয় দেখলো সুবিরদা উঠে দাঁড়িয়েছেন। চল, এবার অ্যাকশনের টাইম। ফুল উইন্টার গিয়ারে দুজনেই হোমস্টের করিডোরে বেরিয়ে এলো। বিমল থাপার ঘরের দরজাতে নক করা মাত্রই বিমল বেরিয়ে এলো, সঙ্গে একজন কর্মচারী। বিমল থাপার হাতে একটা চপার আর কর্মচারীর হাতে একটা জ্যান্ত মুরগি, বেশ মোটাসোটা। সঙ্গে শুভার্থীবাবু এবং পুলকবাবুও বেরিয়ে এসেছেন। ঠান্ডায় এবং উত্তেজনায় কাঁপছেন দুজনেই। হোমস্টের গেট খুলে বেরিয়ে সন্তর্পণে সবাই এগোতে লাগলেন। সবার মুখে মাস্ক পরে বেরিয়েছেন সুবিদ্যার নির্দেশে। টুনি বাল্বের আলো লক্ষ্য করে সবাই এগোতে লাগলেন। কিছুটা কাছে গিয়ে সুবিদ্যা হাতের ইশারায় সবাইকে দাঁড়াতে বললেন। গাড়ি চলার রাস্তা ধরে ওনারা এগোচ্ছিলেন, কিন্তু টুনি বাল্বগুলো বেশ কিছুটা উপরে জংলা জায়গার মধ্যে জ্বলছে। সুবিদ্যা মুরগিটাকে ঠিক মুরগি খামারের সামনে ছেড়ে দিলেন, দিয়ে কিছুটা দূরে সবাই রেডি হয়ে অপেক্ষা করতে লাগলেন। মিনিট 10 কোনো কিছু হলো না। মুরগিটার পা দুটো বাঁধা রয়েছে, তাতে সে পালাতে পারবে না। হঠাৎ একটা সরসর শব্দ পাওয়া গেল। সেই রুম ফ্রেশনারের মতো গন্ধটাও বেশ জোরালো হয়ে উঠেছে। সুবিরদা বললেন, সবাই সতর্ক হয়ে যান, কিছু একটা ঘটবে। ওদিকে ঠ্যাং বাঁধা মুরগিটা বেশ কোঁকড় করে জোরে জোরে ডাকতে শুরু করেছে। মনে হচ্ছে যেন ভয় পেয়েছে কিছু একটা দেখে। এই চলতে চলতে মিনিট 2 পরেই একটা ঝটাপটির শব্দ পাওয়া গেল। সুবিরদা জোরে চিৎকার করলেন, থাপাজি লাইট! বিমল থাপার হাতে একটা জোরালো সার্চ লাইট, যেটা ও সকালেই জোগাড় করে রেখেছিল, সেটা জ্বলে উঠল। যে দৃশ্যটা দেখা গেল সেটার জন্য কেউই প্রস্তুত ছিল না। বেশ 3-4টা লতানের কাছে শাখা প্রশাখা মুরগিটাকে পুরো পেঁচিয়ে ধরেছে। মুরগিটা প্রাণপণে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, তবে তাতে লাভ বিশেষ হচ্ছে না। ধীরে ধীরে মুরগিটার শরীরটা কেমন কুঁকড়ে যাচ্ছে, যেন রক্তশূন্য হয়ে পড়ছে। সুবিরদা চেঁচিয়ে বললেন, সুজয় কুইক, থাপাজি! 5 জন দৌড়লেন মুরগিটার দিকে। ওনাদের কাছাকাছি যেতেই অর্কিডের ডালগুলো মুরগি ছেড়ে জঙ্গলের ভিতরে সরসর করে ঢুকে যেতে লাগলো। এই গাছ সে গাছের ডাল বেয়ে অর্কিডের ডালগুলো পিছিয়ে যেতে লাগলো। সার্চলাইট জেলে সুজয়, সুবীর এবং বিমল থাপা ফলো করতে লাগলেন। যেখানে টুনি বাল্বগুলো জ্বলছিল সেই জায়গাটা কিছুটা উঁচুতে, তাই সেটাকে ফলো করে উঠতে বেশ পরিশ্রম হচ্ছিল। তবে সুজয় ও সুবীর দুজনেই ফিজিক্যালি বেশ ফিট। বিমল এমনিতেই এসবে অভ্যস্ত। তবে সমস্যা হলো যে ওদের ফলো করা মাত্র টুনি বাল্বগুলো নিভে গেছে। জোরালো সার্চলাইটে মোটামুটি জায়গাটা দেখা গেল, সঠিক কোন জায়গাতে আলোগুলো জ্বলছিল সেটা খুঁজে বের করা বেশ মুশকিল হয়ে পড়ছিল। খাড়াই বেয়ে ঝোপঝাড় ঠেলে উঠতে উঠতে 2 ডিগ্রি সেলসিয়াস ঠান্ডা তো প্রায় ঘেমে উঠবার জোগাড়। সুজয় হাঁপিয়ে গিয়ে একটা গাছের গায়ে হাত দিয়ে একটু জিরিয়ে নেবার জন্য দাঁড়িয়েছিল। সেটাই মারাত্মক ভুল হলো। হঠাৎ কিসে যেন সুজয়কে পেঁচিয়ে ধরল। সুবিরদা হেল্প! সুজয়ের গলা থেকে চিৎকার বেরিয়ে এলো, যদিও সেটাও বেশ কষ্ট করে, কারণ ওর গলা পেঁচিয়ে ধরেছে অর্কিডের বেশ কয়েকটা শাখা প্রশাখা। সুবীর এবং বিমল থাপা ওইদিকে সার্চলাইট ফেলে যা দেখলেন, পুরো শরীরটা ঠান্ডা হয়ে গেল। সুজয়কে পেঁচিয়ে ধরেছে একটা বিশাল অর্কিডের প্রায় 40টা শাখা প্রশাখা, আর সেগুলো সুজয়কে শূন্যে তুলে নিয়েছে। এর পরের দৃশ্যটা আরও ভয়ানক। ভেনাস ফ্লাইট্র্যাপের মতো 2টো পাতা হাঁ করে রয়েছে ওকে গিলে নেবার জন্যে। রাক্ষসের মতো আর হিস হিস শব্দ হচ্ছে তার মধ্যে থেকে। এক্ষুনি কিছু না করতে পারলে সুজয়কে বাঁচানো পসিবল হবে না। নিচে থেকে পুলকবাবুর চিৎকার শোনা গেল, সুবীর বাবু, সুজয় বাবু, সব কিছু ঠিক আছে তো? ঠিক এই মুহূর্তে সুবিধা যেটা করলেন সেটাকে উপস্থিত বুদ্ধি ছাড়া আর কিছু বলা যায় না। উনি মণিমায় বাবুর ওই রেডিওটা বের করে 1080 মেগাহার্টজে সেট করাই ছিল, জাস্ট ছোট বোতামটা বার করে প্রেস করলেন। হঠাৎই আশপাশে যতগুলো গাছ ছিল সেগুলো ডালগুলো, ঝুড়িগুলো বেশ টান টান হয়ে গেল। উনি আরও কয়েকবার প্রেস করলেন, যেমনটা সেদিন রাত্রে সুভার্থীবাবু বাড়িতে হয়েছিল পুরো ব্যাপারটা। এরপরে
তিনি বিশেষ একটা ছন্দে বোতামটি প্রেস করতে থাকলেন। অন্য গাছগুলি ঝুড়িগুলো অর্কিডটাকে পেঁচিয়ে ধরল। কয়েকটি গাছের ডালপালাগুলিও ঝুঁকে পড়ে অর্কিডের হাঁ করা মুখটাকে চেপে ধরল। সুজয়ের শরীরকে যে টেন্ড্রিলগুলো চেপে ধরেছিল সেগুলো হঠাৎই শিথিল হয়ে পড়ল। এরপরে সুবিদ্যা বিমল থাপার হাত থেকে একটা চপার নিয়ে সোজা হাঁ করা মুখটায় মারলেন বেশ কয়েকবার। পুরো অর্কিডটা নেতিয়ে পড়ল। সুজয় রীতিমতো কাহিল হয়ে পড়েছিল। ওকে সুবিদ্যা এবং বিমল পাঁজা কোলা করে নিচে নিয়ে এলো। তখন ঘড়িতে সময় সকাল 4:30। বিমল ওয়াকিটকিতে হোমস্টেতে যোগাযোগ করে কয়েকজন কর্মচারীকে ডাকলেন। অর্কিডটা বেশ বড় সাইজের এবং তার গোড়াটা খুঁজে বের করে গোড়া থেকেই কেটে ফেলা হলো গাছটাকে। এরপরে সব কটা শাখা প্রশাখা ভালোভাবে কেটে একটা বাস্কেটে করে নিয়ে আসা হলো হোমস্টেতে। সুজয়ের প্রচুর ব্লাড লস হয়েছিল। ওকে গাড়ি করে শিলিগুড়ি পাঠানো হয়েছিল। 2-3 বোতল ব্লাড দিদি বিকেলের মধ্যে ও সুস্থ হয়ে উঠল। সুবীর সকালে ব্রেকফাস্টের পর শুভার্থীবাবু, পুলকবাবু এবং বিমল থাপাকে পুরো ব্যাপারটা সংক্ষেপে জানালেন। সাধারণত অর্কিডের মধ্যে খুব রেয়ারলি রক্তচোষা বা কার্নিভোরাস অর্কিডের খোঁজ পাওয়া যায়। কোনোভাবে তাদেরই মধ্যে একটি অর্কিড এইরকম ভয়ানক বড় সাইজের এবং রাক্ষুসে হয়ে উঠেছিল। অর্কিড এমনিতেই লতানা টাইপের গাছ, অন্য গাছের ডালপালা বা কাণ্ড বরাবর বেড়ে ওঠে। এই রাক্ষসী অর্কিডের মধ্যে কোনোভাবে রক্তের, বিশেষত উষ্ণ রক্তের উপস্থিতি বুঝবার ক্ষমতা এসে গেছিল। এই অবধি বলে সুবীরদা একটু থামলেন। এরপরে নিজের মোবাইল খুলে একটা ছবি দেখালেন। শুভার্থী, এই দেখ, এই ছবিটা আমি সেদিন রাত্রে সার্চ লাইটের আলোয় তুলেছিলাম। অবস্থা যদিও খুবই সিরিয়াস ছিল, তবুও এক ফাঁকে গোটা 2 স্ন্যাপ আমি নিয়েছিলাম। যদিও তখন কিছু খেয়াল করবার অবস্থায় ছিলাম না, কিন্তু আজ সকালে ব্রেকফাস্টের সময় ভালো করে খেয়াল করেই বলে মণিমাবাবুর ডায়েরির সেই পৃষ্ঠাটার ছবি দেখালেন। মাই গড, পেরিয়ে এলো শুভার্থীর মুখ থেকে। তাহলে এটাই ইয়েতি, বলা ভালো ভেষজ ইয়েতি, রক্তচোষা ভেষজ ইয়েতি। মণিমাবাবুর বিশ্বাস ছিল যে এই অর্কিডের ডালপালা বা টেন্ড্রিলের কেমিক্যাল অ্যানালিসিস করতে পারলেই চিকিৎসা বিজ্ঞানে আলোড়ন ফেলে দেওয়া যেতে পারে। তবে দুর্ভাগ্যের বিষয়, তিনি নিজেই এই রক্তচোষা গাছের শিকার হয়ে যান। তবে তিনি নিশ্চয় আগেও এই অর্কিডের চেহারা দেখেছিলেন এবং সেটির ছবি নিজের ডায়েরিতে এঁকেছিলেন। একটু থেমে সুবিদ্যা কন্টিনিউ করলেন। শুধু তাই নয়, শিকারকে টেনে আনার জন্যে জোনাকির মতো আলো, যেটা খুব সম্ভবত ফসফরাসের কারণে হয়েছিল, এবং বিশেষ সুগন্ধি গন্ধ ছড়িয়ে শিকারকে আকৃষ্ট করে এই গাছটি। আগের দিন রাত্রে সুজা আরেকবার ওই অর্কিডের শিকার হতে হতে বেঁচেছিল। এবারে পুলকবাবু জিজ্ঞাসা করলেন, সে তো বুঝলাম, তা সুজয়বাবুকে শেষ পর্যন্ত বাঁচালেন কিভাবে? এ যা দেখছি এ তো পুরো রাক্ষস, গায়ের জোরে এর সঙ্গে পেরে ওঠা বেশ মুশকিল। এইবারে সুবিদ্যা সেই রেডিওর মতো যন্ত্রটা দেখালেন ওদের। এইটা দেখতে সাধারণ রেডিওর মতন হলেও আসলে এটা এক ধরনের ট্রান্সমিটার। এটা সাহায্যে মণিমাবাবু গাছেদের সঙ্গে এক বিশেষ ধরনের রেডিও তরঙ্গের সাহায্যে কথাবার্তা বলতে পারতেন। এই ছোট্ট বোতামটি টিপলে সিগন্যাল পাঠানো যায়। শুভার্থীদের বাড়ি দিয়ে আমি এটাকে নেড়ে ঝেড়ে ব্যাপারটা বুঝে গেছিলাম। ছোট বোতামটা টেলিগ্রাফ মানে ওই টরে টক্কা যন্ত্রের মতো কাজ করে। এক এক রকম সিকোয়েন্সে প্রেস করলে এক এক রকম সিগন্যাল সেন্ড হয়। আমি ট্রাই করতে করতে একটা সিগন্যাল যেটাতে বোঝায় হেল্প, সেটা আবিষ্কার করে ফেললো। সেটাও মণিমাবাবুর দ্বিতীয় ডায়েরির শেষ দিকটায় লেখা ছিল। গতকাল রাত্রে সঠিক সময় সেটা ব্যবহার করে ফেললাম। মণিমাবাবু আরেকটা ব্যাপার আবিষ্কার করে ফেলেছিলেন। মানুষের মতো গাছেরও নিজেদের মধ্যে শিকড় বা ঝুড়ির মাধ্যমে কমিউনিকেট করতে পারার ক্ষমতা আছে। সেটাকে কাজে লাগিয়ে আমি গতকাল সকাল থেকে এই এলাকা গাছগুলির মধ্যে সিগন্যাল সেন্ড করছিলাম। সুজয় যখনই বিপদে পড়লো আমি সুযোগটা কাজে লাগিয়ে ফেললাম, আশপাশের গাছগুলিকে ব্যবহার করে ফেললাম। এই হলো ব্যাপার। যাই হোক थापाजी, आप मुर्गियों का घर अच्छे से दीवार से घेर दीजिए, ऐसा पेड़ और भी रह सकते हैं। फिलहाल लगता है मुसीबत टल गया, लेकिन फिर भी सतर्क रहे। तो आज हम लंच करके निकल लेते हैं। বিমল থাপা একগাল হেসে বললেন, বহুত বড়া কাম কর দিয়া আপনি, আজ লাঞ্চ মে চিকেন মিলেগা। দুপুরে খাবার পর পুলকবাবুর গাড়ি করে 3 জন বেরিয়ে পড়ল। ওই অর্কিডের ডালপালার স্যাম্পল সুবিধা একটা বাক্সে ভরে নিয়েছিলেন। ওদলাবাড়িতে এক রাত থেকে পরদিন সকালে এনজেপি থেকে ট্রেন ধরে ফিরে এসেছিল সুজয়রা। পরে প্লান্ট স্যাম্পলটা যাদবপুরে সৌভিকবাবুকে পাঠানো হয়েছিল। প্রায় মাস 2 বাদে সৌভিকবাবু একবার সুবিধার ফ্ল্যাটে আসেন। অনেক ফার্মাকোলজিক্যালি অ্যাক্টিভ, বিশেষত অ্যান্টি ক্যান্সার অ্যাক্টিভিটি আছে এমন কম্পাউন্ড পাওয়া গেছে ওই প্লান্ট স্যাম্পলের মধ্যে। একটা ভালো পেপারও বেরিয়ে গেছে এই ব্যাপারে। সৌভিকবাবু বেরিয়ে যাবার পরে সুজয় কাবাবে একটা কামড় দিয়ে বলল, আমাদের অভিযানটা হলো। এবারে কিন্তু পয়লা বৈশাখে কাকাবাবুর একটা মুভি আসছে, যাবে তো? সুবিধা অ্যাস্ট্রেতে সিগারেটটা গুঁজে বললেন, হ্যাঁ তাই চল।
আবার কবে হাতে কেস পাই একটা দেখি।